আইএমএফ এর একটি ঋণের শর্ত রয়েছে, ঋণের মধ্যে রয়েছে বাংলাদেশ। বিএনপি সরকার এসে নতুন আরেকটি ঋণ প্রস্তাব দিয়েছে এবং সেটি নিয়ে আবার আইএমএফকে চিঠিও দিয়েছে। আমরা দেখেছি আইএমএফ এর ঋণের কথা আসলেই নানান ধরনের শর্তের বেড়াজাল থাকে এবং সরকারগুলো সেটি পালনেও বাধ্য হয়। এবারের দাম বৃদ্ধির ক্ষেত্রে আপনি কি সেরকম কোনো আন্তর্জাতিক চাপ দেখছেন? এটা তো ঠিক। আইএমএফ এর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই আইএমএফ এবং যেটাকে ওয়ার্ল্ড ব্যাংক আমরা বলি, ওয়ার্ল্ড ব্যাংকের মূল নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটো ব্যাংক, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো তৈরি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছে তখন। আমেরিকান প্ল্যানিংটা ছিল যে বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরে যে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন, মানে প্রথমে ডিস্ট্রাকশন, তারপরে যখন রিকনস্ট্রাকশন আসবে, সেই রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তারা কী ধরনের ঋণের জালে আটকে ফেলবে। যে কথাটা শুনলে হয়তো অনেকে ঠিক পছন্দ করবেন না, লেনিন অনেক আগে বলেছেন যে সাম্রাজ্যবাদ সবসময় গোটা দুনিয়াটাকে ডিভিশন অ্যান্ড রিডিভিশন করবে। বাজারটাকে সবসময়, বাজারটাকে কেন্দ্র করে কিভাবে বাজারকে নিজের পক্ষে নিয়ে আসা যায়, সেটা কখনো অস্ত্র পাঠিয়ে, সৈন্য পাঠিয়ে, কখনো পণ্য পাঠিয়ে, কখনো পুঁজি লগ্নি করে, এটা চলতেই থাকবে। সাম্রাজ্যবাদ এটা ইনএভিটেবল, তারা এই প্রক্রিয়ার মধ্যে চলবে। এর একটা অংশ হিসেবে তো প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এই দুইজন খুবই, তার সঙ্গে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই যে ট্রায়ো, এরা মিলেই তৃতীয় বিশ্বের দেশ যেগুলো বলি সেগুলোকে নানা ধরনের জালে তারা আটকে ফেলেছিল। ফলে আইএমএফ যেখানেই ঋণ দিতে যায় সেখানেই বুঝতে হবে তারা ঋণ দেওয়ার আগে দুটো কাজ করে, যে সেই দেশের অর্থনীতিকে আরও কতখানি নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যবস্থা করে। এই জন্য এর আগে যখন আওয়ামী লীগের শাসনামলের সময় আমরা আইএমএফের ঋণেরটা দেখেছিলাম, $4.5 বিলিয়ন ঋণ 3 বছরে তারা দেবেন, বছরে তাহলে $1.5 বিলিয়ন করে আসবে। তার জন্য প্রতি বছর 4 বার করে বিদ্যুতের দাম বাড়ানোর শর্ত ছিল এবং বলেছিলেন এমনভাবে দাম বাড়াবেন যেন মানুষ খুব একটা বেশি টের না পায়, মানে বছরে 4 বার বাড়াবেন, একটু একটু করে বাড়াতেই থাকবেন। হ্যাঁ, বছরের শেষে মানুষ বুঝবে যে 20% বেড়ে গেছে। এবারও যখন আবার বিএনপি যদি সেই ইয়েতে আসে, তাহলে তার প্রথম কথা হচ্ছে যে বিদ্যুতে, জ্বালানিতে, সারে কোনো ভর্তুকি রাখা যাবে না, এগুলোকে উন্মুক্ত করে দিতে হবে বাজারের কাছে। তো বাজারটা কার? সারের বাজারটা কার? কৃষকের। তেলের বাজারটা কার? গ্যাসের বাজারটা কার? সবই তো ওই সাম্রাজ্যবাদীদের। এমনকি ভেনেজুয়েলার তেল ক্ষেত্রটা দখল করার পরে যখন ট্রাম্প বলছে এখন আমাদের হাতে তেল এসেছে, কিংবা আমরা এপ্রিল মে মাসের খবরটা যদি দেখি, 1,28,000 টন এলপিজি আমরা আমদানি করলাম আমেরিকা থেকে। ওমান থেকে আমদানি করলে যেখানে আমাদের আসার সময় লাগে 28 দিন, আমেরিকা থেকে আমদানি করলে সেটা লাগে 45 দিন। তাতে করে প্রতি টনে $100 করে বেশি আমাদের দিয়ে আনতে হলো। হ্যাঁ, এবং আমাদের যে চুক্তি হয়েছে ইউনূস সরকার যাওয়ার জাস্ট 72 ঘন্টা আগে যে চুক্তিটা করে গেছেন, এবং বিএনপি যেটাকে কন্টিনিউ করছে এখন, এবং জারি পুরস্কার হিসেবে হয়তো খলিলুর রহমান এখন বিএনপিরও পররাষ্ট্রমন্ত্রী, তো এবং এখন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের একটা অধিবেশনের সভাপতিত্ব করবেন। তার মানে উনি আমেরিকান নাগরিক, আমেরিকার পারপাস সার্ভ করেছেন, আমেরিকাতেই এখন তিনি অনুষ্ঠানেরও সভাপতিত্ব করবেন, মানে মাছের তেলে মাছ ভাজবেন, সব কিছুই করবেন। তাদের এই চুক্তিগুলোর মধ্যে কী ছিল, যে $1 বিলিয়ন তেল আমদানি করতে হবে ইয়ের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে প্রতি বছর, 15 বছর ধরে এটা করতে হবে। এই যে চুক্তিতে আমরা যেটুকু দেখেছি, পুরোটা তো দেখতে পাই নাই। এগুলো সব কিছুর শেষ পর্যন্ত কি, জ্বালানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এখন গোটা দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি কি? জ্বালানি শক্তি। এবং গোটা দুনিয়ার সবচেয়ে বড় স্বাধীনতার প্রত্যাশা কি? যে জ্বালানি স্বাধীনতা, মানে যেটা বলে যে কোনোভাবে যেন জ্বালানিতে মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়। আমাদের 16,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার মধ্যে আমরা 2,800 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতাম ভারতের কাছ থেকে। তার মানে কীরকম একটা জ্বালানি নির্ভরতার দেশে পরিণত হয়েছিলাম আমরা। এখনও জ্বালানির যে প্রাইমারি সোর্সেসগুলো, তার উপর একটা নির্ভরশীলতা আছে, এবং সেগুলোর দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, এবং আগামী দিনে আমাদের যে বাণিজ্য সক্ষমতা যতটুকু আছে সেই সক্ষমতাটাকেও যদি নিয়ন্ত্রণ করতে হয়, তেলের দাম বাড়ানো এবং বিদ্যুতের দাম বাড়ানো দুটো কিন্তু হাত ধরাধরি করেই চলবে, এবং তার ফলটা দাঁড়াবে আমাদের অর্থনীতির উপরে। এই জায়গাটা যদি খেয়াল না করি, আমরা যদি স্বয়ংসম্পূর্ণ জাতীয় অর্থনীতির কথা ভাবি, যদি আমরা একটা কম্পিটিটিভ মার্কেটের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার কথা ভাবি, আমরা যদি মনে করি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট যেটা একটা ভয়ানক সমস্যা হিসেবে আছে, এটাকে দূর করার কথা যদি ভাবি,
অথবা আমাদের দেশের এনার্জির ডিফারেন্ট সোর্সেসগুলো সেগুলো যদি এক্সপ্লোর করার কথা ভাবি, তাহলে আইএমএফের নানা ধরনের শর্তের বেড়াজালের বাইরে আমাদের আসার চেষ্টা করতেই হবে। ওখানে আত্মসমর্পণ করে আমরা আমাদের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো না। জ্বালানি নির্ভরতার নামে আমাদের বিদেশের উপর মানে অতিমাত্রায় নির্ভরশীলতাটা বেড়ে উঠবে। ফলে আইএমএফের যে কোনো চুক্তিকে এই জন্য খুবই সতর্কতার সঙ্গে আমাদের দেখা দরকার যে চুক্তির আড়ালে তারা আসলে আমাদেরকে ফাঁদে ফেলতে চায়।